ট্রেন যাত্রায় মিষ্টি খাওয়া দেখাই, প্লেন যাত্রাতেও মিষ্টি খাওয়া দেখালাম। অরিন্দম ট্রাভেলার চ্যানেলে একটা নতুন ট্রাভেল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন ঘড়িতে সময় 5:36। এখনো ভোরের আলো ভালো করে ফোটেনি, আর আমরা রওনা দিচ্ছি ভারতের প্রথম সূর্য অর্থাৎ অরুণোদয়ের রাজ্য অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট 7:30টায়, ইন্ডিগোর ফ্লাইট। আর এখন 5:40 বাজে। আমরা এই এয়ারপোর্টে ঢুকলাম। এখন আগে চেক ইন লাগেজে যাব, সেখানে গিয়ে লাগেজগুলো আগে চেক করে একটু হালকা হয়ে নিই, বোঝাগুলো একটু কমিয়ে নিই, তারপরে তো সিকিউরিটি চেকিং আছে, সেগুলো সব কমপ্লিট করব। এয়ারপোর্টে আসলে বুবুর সবসময় একটা টেনশন কাজ করে, সেটা হচ্ছে লাগেজের ওয়েট। চলো গিয়ে দেখি ওয়েট বেড়ে গেল না কমে গেল। বেড়েই আছে, 1 কেজি ওয়েট বেড়ে আছে। শরীরে অসুবিধা করবে না, দুটো তো 30 কেজি। দেখা যাক। এই চেক ইন লাগেজে হচ্ছে 15 কেজি করে, আর যেটা কেবিন লাগেজ সেখানে 7 কেজি করে ইন্ডিগোর ক্ষেত্রে। 29.8 হয়ে গেল। মেইন লাগেজ দিয়ে দিলাম। এবারে বোর্ডিং পাসও দিয়ে দিয়েছে আমাদের 20 নম্বর গেট, ওই দিকটায়। চলো এরপর গিয়ে সিকিউরিটি চেক ইন করে নিই। সিকিউরিটি চেক ইনটা হয়ে গেলে বেশ একেবারে নির্ঝঞ্ঝাট, তারপরে হাতে অনেকক্ষণ সময় থাকে। ক্যামেরা বন্ধ রাখতে হবে। সিকিউরিটি চেক ইন হয়ে যাক, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আমাদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট হয়ে গেল এবং নিরাপদেই ভালোভাবেই সব কিছু হলো। আসলে আমাদের কোনোদিনই সিকিউরিটি চেক ইনে কোনো সমস্যাই হয়নি, কোনো ঝামেলাও হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাই না? আসলে যা যা নিয়ম থাকে সেগুলো একটু মেনে চললেই আর কোনো সমস্যা হয় না। আমাদের ম্যাক্সিমাম 5 মিনিট লাগে। আজ পর্যন্ত কোনোদিন ডাকও পড়েনি বা বলেও নি ব্যাগের মধ্যে এটা আছে ওটা আছে, একবার দাঁড় করায়ও নি। আমি তো এই পিঠের ব্যাগ যা থাকে ব্যাগের ভেতরে সব মেলে ধরি, কোনো সমস্যা হয় না। আর দেখুন কি ফাইন এখান থেকে সূর্য উঠছে, দেখুন কি সুন্দর দেখাচ্ছে, দারুণ লাগছে না? মানে এই এয়ারপোর্টে এতবার এসেছি, কিন্তু এইরকম এত ভোরে এসে এইরকম সানরাইজ কিন্তু সত্যিই কোনোবার দেখিনি না। আর এখানে সব এয়ারক্রাফট গুলো রয়েছে, দারুণ লাগছে, কিন্তু এইরকম কোনোবার দেখিনি, তাই না? দেখবো কি করে, আমরা তো কখনো যাই না, আমরা শুধু আসি, আমরা শুধু এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে যাই। মানে আমরা সব সময় চেষ্টা করি যাওয়াটা ট্রেনেই করতে আর ফেরাটা ফ্লাইটে করতে, কারণ এত ঘোরার পর শরীর যখন ক্লান্ত হয়ে থাকে মনে হয় কখন বাড়ি যাব। এই জন্য সবসময় আমরা ফিরি ফ্লাইটে, যেটা আপনাদের কখনোই দেখানো হয় না। আর এই জন্য এত দিন পর এই প্রথম ফ্লাইটের হ্যাঁ যে আমরা গৌহাটিতে যাচ্ছি, আমার হাতে আসলে এবারে সময়টা খুব কম রয়েছে, তো সেই কারণে আমরা যাতায়াতটা ফ্লাইটেই করছি। চলো এবার কিছু খাওয়া দাওয়া করবে। আমার সঙ্গে আপেল আছে, কোনো অসুবিধা নেই। সকালবেলায় আপেল খাওয়া হবে নাকি? আমি তো তাই খাই, এই জন্য সঙ্গে করে আপেল নিয়ে এসেছি। আসলে এয়ারপোর্টে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে, সেখানে যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে 2 টাকা মূল্যের বিনিময়ে, তাহলে আপনি বেশ ভরপেট আপনি খেতেও পারবেন। সেখানে প্রচুর কিছু পাওয়া যায়। আসলে আমার কাছে যে কটা কার্ড রয়েছে সব কটা কার্ড ইউজ করে করে তার যে এখানে এক্সিকিউটিভ লাউঞ্জের যে অ্যাক্সেস, সেই কোঠা শেষ হয়ে গেছে। এখন আমরা এসে বসেছি, এখানে যে ওয়েটিং লাউঞ্জ রয়েছে সেইখানেই এখন বসেছি। মানে না, মানে দেখে শুনে বসেছি। পাশেই হচ্ছে বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের দোকান। বাবা, চারিদিক দেখে শুনে মিষ্টির দোকানের পাশে এসে বসেছি। যে কোনো একটা, যাই হোক, আমি কিন্তু কোনো কিছু দেখে শুনেই বসেনি। ওই বুবু লক্ষ্য করেছে মিষ্টির দোকানটা, সেটা আমার নাম দিয়ে চালালো।
যাই হোক, যাবে তো একটু নাকি? দেখলেই যখন যেতে তো ইচ্ছা আছে, কিন্তু দাম কিন্তু প্রচুর বেশি নেবে। সে দাম নিয়ে নিক, দাম দিয়ে মিষ্টি খেলে তার মিষ্টত্ব বেশি লাগে। চলো। ঠিক আছে, একটু দেখে আসি। আমি বসে আছি, আমার জন্য মিষ্টিটি নিয়ে এলো। অনেক রকমের মিষ্টি, 3 রকমের মিষ্টি আনলাম। আমার নাম দিয়ে মিষ্টির কথা বললো, কিন্তু মিষ্টিটা কিন্তু কিনে আনলো বুবুই। এই যে আমি কিনে আনলাম কারণ পছন্দটা আমার ভালো বেশি। যাই হোক, খুব ভালো ভালো মিষ্টি তো যাই, রাধারমণ কি কি এনেছো সেটা বলো তো। বলরাম মল্লিকের মিষ্টি তো আলাদা করে বলার কিছু নেই। কি কি এনেছো? আমি কড়াপাকের জলভরা নিয়ে এসেছি। বাহ, তারপরে সবচেয়ে যেটা প্রিয় জিনিস আমার, লবঙ্গ লতিকা পেলাম এখানে, তাই জন্য লবঙ্গ লতিকা নিয়ে এসেছি। বাহ, আর মিল্ক কেক নিয়ে এসেছি। বাহ, মানে 3 রকম মিষ্টি। 3 রকম মিষ্টি। এখন খাবো না, সামান্য কিছু প্রাতরাশ করে নিই আগে, তারপরে মিষ্টি খাওয়া যাবে। দারুণ। আর এই দোকানটা কিন্তু সেই মনে আছে, রাই সেই নিয়ে আসতো এখান থেকে। এই দোকানটা সত্যি তাই, রাই যখন জেভিয়ার্সে পড়তো তখন প্রায় সময়ই ফেরার পথে এই দোকান থেকে মিষ্টি নিয়ে আসতো। বাবাই যেহেতু মিষ্টি প্রচুর ভালোবাসে। আমরা কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়াতে এই প্রথম কোনো রাজ্যে যাচ্ছি এবং তার ভিডিও বানাচ্ছি। আর শুধু তাই নয়, আমাদের ইচ্ছা আছে এরপর পরপর আরও আমরা কয়েকবার যাব নর্থ ইস্টে, সেখানকার অন্যান্য রাজ্যগুলোতেও যাব। এখন আমরা এই যে অরুণাচল প্রদেশ যাচ্ছি, অরুণাচল প্রদেশের পর্যটনকে মোটামুটিভাবে 3টি সেক্টরে ভাগ করা যায়। যদিও সব থেকে পপুলার সেক্টর হলো ওয়েস্টার্ন সেক্টরটি, যার মধ্যে গৌহাটি থেকে রওনা দিয়ে তারপরে ভালুকপং থেকে দিরাং, এবং দিরাংয়ের পরে তাওয়াং হয়ে বমডিলা হয়ে ফিরে আসা। এই রুটটাই সব থেকে পপুলার রুট, কেননা এই রুটে দেখার জায়গাও সব থেকে বেশি। তো আমরাও এই রুটটাতেই যাচ্ছি। বোর্ডিং শুরু হয়ে গেছে প্রায় 45 মিনিট আগে। 7:30 ফ্লাইট, 6:45 বোর্ডিং শুরু হয়েছে। আর এই 7:30 এই ফ্লাইট টেক অফ করে গৌহাটিতে গিয়ে পৌঁছানোর কথা 8:40। বিরাট বড় লাইন। উঠে বসে গেলাম। এবারে আমাদের সিট নাম্বার হচ্ছে 22A অ্যান্ড 22B। তবে ইন্ডিগো কেন, সব ফ্লাইটের ক্ষেত্রেই এই উইন্ডো সিট পেতে গেলে এখন আর বিনা পয়সায় পাওয়া যায় না, এগুলো সবই চার্জেবল। ইন্ডিগোর ক্ষেত্রে মোটামুটি আমরা যে জায়গাটায় নিয়েছি এই জায়গায় 400 টাকা। আপনি যদি সামনের দিকে নেন তাহলে এই উইন্ডো সিটের জন্য লাগবে 700 টাকা। আর আমি যে মিডিল সিটে রয়েছি এটা ফ্রি। পেছনের দিকেও কয়েকটা সিট ফ্রি থাকে। আর আমরা সবসময় এরকম ডানার উপরেই সিটটা নিই, দেখতে খুব ভালো লাগে। এখানে সেফটি ইনস্ট্রাকশনস কার্ড দেওয়া রয়েছে, এখানে ম্যাগাজিন দেওয়া রয়েছে। বসে থাকতে থাকতেই পাইলট অ্যানাউন্সমেন্ট করলেন যে গৌহাটি পৌঁছাতে 55 মিনিট মতন লাগবে। যদিও আমাদের দেখাচ্ছে যে ওখানে পৌঁছাবে 8:40, মানে 1 ঘন্টা 10 মিনিট। তো যাই হোক, 15 মিনিট আগে পৌঁছে গেলে ভালো। आपातकालीन स्थिति में अगर विमान को पानी पर उतरना पड़े तो सीट के नीचे रखी स्ट्रैप को सामने से সেফটি ইনস্ট্রাকশনস। তবে এই রুটে আমরা দুজনেই বসেছি, আমার পাশের সিটটি খালি। এরকম কিন্তু পাওয়া যায় না, পাশের সিট এরকম খালি যাচ্ছে। খুব কপাল ভালো অনিন্দর আজকে। ঘুমিয়ে পড়লে পাশের লোকের ঘাড়ে গিয়ে পড়বে না। ও আমাকে দেখেছে যে ঘুমিয়ে পড়ে আমি পাশের লোকের গায়ে গিয়ে পড়ি। পড়তেই পারো, সারা দেখেছো জায়গা। কোনোদিন দেখেছো কি? তাতে আমি ছবি তুলে রাখবো, এবার তাহলে পড়ে যাও। না, বন্ধ করি। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते
चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। ফ্লাইট টেক অফ হয়ে গেল। এবারে বুবুর ভান্ডার থেকে কি কি বেরোয় দেখি। আছে ভান্ডারে অনেক কিছু, কিন্তু সব সুটকেসে নিয়ে নিয়েছি, ব্যাগে এত নিয়ে নিই। এখন আপাতত আপেল আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট। দারুণ। এইবারে আসল জিনিসে হাত দিয়েছে, দেখি। ও বের কর। আগে লবঙ্গ লতিকাটা খাই নাকি? যা ইচ্ছা। দাও দাও দেখি। বাহ। দারুণ। ট্রেন যাত্রায় মিষ্টি খাওয়া দেখাই, প্লেন যাত্রাতেও মিষ্টি খাওয়া দেখালাম। এটা কিন্তু সত্যি। আর লবঙ্গ লতিকা পাবো এটা ভাবিনি, সত্যি এটা অনেক দিন পর খেলাম। লবঙ্গ লতিকা পর্ব শেষ হলো, এবারে একটু জল ভরা দাও। তবে জল ভরা খাবে? দেবে? হ্যাঁ। ওরা পকেট জল। বাহ। আকাশ এত পরিষ্কার, দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দারুণ দেখা গেল কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, পুরো রেঞ্জ। সাধারণ দেখা, আরো অনেক কিছু দেখা গেল, সবকিছু তার নাম জানি না। দারুণ দেখা যাচ্ছে, দারুণ। তবে হ্যাঁ, ফ্লাইটে করে যদি যান আপনারা, ABC যেদিকে আছে রোডটা সেইখানে বসবেন। যারা ওইদিকে বসেছে মানে DF এর দিকে, তারা কিন্তু দেখতে পারেনি। মানে বাঁদিকটায় হ্যাঁ, বাঁদিকের উইন্ডো সাইড নেবেন, তাহলে খুব ভালো দেখতে পাবেন। আমরা এসে পৌঁছে গেলাম গৌহাটি। এখন সময় 8:43, মানে একদম রাইট টাইমেই পৌঁছালাম। আর আমাদের এই জার্নিতে আমরা টিকিট কেটেছিলাম মোটামুটি মাস দুয়েক আগে, তো ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল। তা আমাদের টিকিট লেগেছিল ওই 4,300 টাকা মতো। একেবারে সবার শেষে ফ্লাইট থেকে নামলাম। আসলে তাড়াহুড়ো করে ওই লাইনে দাঁড়িয়ে গোতাগুতি আমি কোনো সময়ই করি না, কারণ ওই লাগেজ বেল্টে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে। আমাদের 2 নম্বর বেল্টে লাগেজ ডেলিভারি হবে, দেখা যাক গিয়ে কতক্ষণে পাই।
গুয়াহাটি এয়ারপোর্ট খুব সুন্দর সাজানো গোছানো না? বেতের সমস্ত ল্যাম্পশেডগুলো দেখো উপরে, খুব সুন্দর। এই দেখো অ্যাকচুয়ালি আমরা যাওয়ার সময় তুলে নেবে না ওরা। অনিন্দ, হ্যালো হ্যাঁ ভালো লাগলো আমি আচ্ছা আচ্ছা আপনি এই ফ্লাইটেই ফিরলেন? একদমই বিমান পরে আচ্ছা 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 অফিসে আর- কাজে এসেছি, অনেক বড় বড় আচ্ছা কাজে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ, হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম। এখানে একজনের সাথে দেখা হয়ে গেল। আর আমরা এই এয়ারপোর্টকে চলতি কথায় গৌহাটি এয়ারপোর্ট বলি। আসলে এই এয়ারপোর্টের প্রকৃত নাম লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গৌহাটি থেকেই আমাদের গাড়ি বলা রয়েছে, এই গাড়িতে করেই আমরা এই 6 দিন পুরো অরুণাচল ট্রিপ করব। এই যে ওর সাথে আমরা ঘুরবো, ওনার নাম হচ্ছে দেং সাংমা। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে নেমে আমরা এখানে সর্দারজি কা ধাবা এই নামের একটি হোটেলে আসলাম। এখানে আমরা ব্রেকফাস্ট করে দিই, দেখি কি পাওয়া যায়। চলো। ছবিটা আমার তুলছে এই জন্য যে মনে হচ্ছে যে না আমি একা খাবো, আমি কিন্তু একা খাবো না। এই একটাই প্লেট নেওয়া হয়েছে দুজনে খাবো বলে, কারণ আপেল টাপেল মিষ্টি খেয়েছি, এই জন্য একটাই প্লেট নিলাম। এখানে যে ছোলে ভাটুরেটা খেলাম সেটা দারুণ খেলাম, খুব ভালো ছোলে ভাটুরে। আর তারপরে আমরা দুটো চা নিয়েছিলাম এবং তারপরে দুটো 500 ml এর জলের বোতল নিলাম। এই সব মিলিয়ে মোট কত বললো বাবু? 261 টাকা। এখন আমরা সরাসরি রওনা দিচ্ছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। গৌহাটি থেকে ভালুকপংয়ের দূরত্ব 242 কিলোমিটার মতন, সময় লাগে 6 ঘন্টা। গৌহাটি থেকে ভালুকপং যাওয়ার দুটি পথ আছে, একটি হলো শেরগাঁও হয়ে বমডিলা হয়ে ভালুকপং এবং অপরটি হলো তেজপুর হয়ে ভালুকপং। তো আমি বলবো যে তেজপুর হয়ে ভালুকপং যাওয়াটাই সুবিধাজনক। তার কারণ হচ্ছে বমডিলার দিকে যে রাস্তাটি, অর্থাৎ শেরগাঁও থেকে বমডিলা হয়ে আপনাদের আবার কিছুটা ব্যাক করে আসতে হবে ভালুকপং যাওয়ার জন্য। সেই কারণে আমরা দ্বিতীয় পথটিতেই অর্থাৎ তেজপুর হয়ে আসাম সীমান্ত পার করে তারপরে আমরা পৌঁছবো ভালুকপং। আর আপনারা যদি বাসে যেতে চান আপনারা কিন্তু বাসেও যেতে পারেন। গৌহাটি স্টেশন থেকে বেরিয়েই যে বাস স্ট্যান্ড রয়েছে পল্টন বাজার জায়গাটির নাম, সেইখান থেকে বাস ধরে আপনি ভালুকপং, দিরাং, তাওয়াং ইত্যাদি বিভিন্ন জায়গাতে অরুণাচল প্রদেশের যাওয়া যায়। আর ভালুকপং পর্যন্ত বাসের ভাড়া খুব সম্ভবত 700 টাকা, আর তাওয়াং পর্যন্ত গেলে 1500 টাকা। এইখান থেকে আমরা এই নিচ দিয়ে নেমে এই ফ্লাইওভারের তলা দিয়ে গিয়ে আমরা ডান দিকে যাব, যেদিকে তেজপুরের রাস্তা। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শেরগাঁওয়ের দিকে। এটা শেরগাঁও হয়ে যাবে বমডিলা এবং সেখান থেকে ব্যাক করে ভালুকপং। আর এই দিক দিয়ে গেলে দেখুন যে এই রাস্তাটা ডান দিকে ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে আমরা এই ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে পৌঁছবো তেজপুরের রাস্তায়। এই দেখুন সামনে পাহাড় শুরু হয়ে গেছে, আর এই ডান দিকটাতে হচ্ছে মেঘালয়, আর এই সামনে আসাম। আমরা এই সোজা গিয়ে তারপরে ব্রহ্মপুত্র পার করব। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম জোড়াবাট। এই দেখুন এখান থেকে এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে শিলংয়ের দিকে, আর আমরা যাচ্ছি সোজা এই রাস্তাটা তেজপুরের দিকে।
রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, দারুণ সুন্দর রাস্তা। এই রাস্তাটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। এই রাস্তাটি দিয়ে আমরা সোজা যাব তেজপুর পর্যন্ত এবং তারপরে সেখান থেকে আমরা অরুণাচল প্রদেশে প্রবেশ করব। আর এই রাস্তার দুধারে প্রচুর গাছ এবং রাস্তার দুপাশেই দেখছি প্রচুর বেতের জিনিস বিক্রি করছে, অনেক দোকান রয়েছে এরকম, মানে বেতের ঝুড়ি, বেতের চুবড়ি, তারপরে বেতের টোঙা, এই সকল জিনিসগুলি বিক্রি হচ্ছে। আর ডিভাইডার বরাবর এত ফুলের গাছ, বেশিরভাগই বুগেনভেলিয়া, এছাড়াও আরও বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, মানে রাস্তার শোভা তাতে অনেক বেড়ে গেছে। আর এই যে আমরা তেজপুর পর্যন্ত যাচ্ছি, গৌহাটি থেকে তেজপুর পর্যন্ত দূরত্ব 183 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদেরই দুপারে কিন্তু দুটি শহর। ব্রহ্মপুত্র নদের বাম তীরে হচ্ছে গৌহাটি, আর ডান তীরে মানে ব্রহ্মপুত্র পার করে আমরা গিয়ে পৌঁছাবো তেজপুর। এখন আবার শুরু হয়েছে দেখুন জবা গাছ, পর পর লাইন দিয়ে দেখুন জবা গাছের সমাহার। গৌহাটি থেকে ভালুকপং যাওয়ার পথে রাস্তায় পড়বে মৃত্যুঞ্জয় মন্দির। রাস্তা থেকে সামান্য একটুখানি ভেতর দিকে ঢুকে, মানে ন্যাশনাল হাইওয়ে থেকে একটু ভেতর দিকে ঢুকে মন্দিরটি পড়বে। খুব সুন্দর মন্দির, মানে বিশাল শিবের লিঙ্গের আকারে মন্দিরটি, বাইরে দারুণ সুন্দর যে শিবের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতিতে মন্দিরের গঠন। এখানে কোনো চূড়া বিশিষ্ট মন্দির নয় এটি। এইরকম মন্দির কিন্তু আগে কখনো দেখিনি, এরকম আকৃতির। আপনারা দেখুন, তাহলেই দেখতে পাবেন একটা অদ্ভুত আকৃতির মন্দির। মন্দিরের চারপাশের পরিবেশও অসম্ভব সুন্দর। দেখুন এইখানে কি সুন্দর জলাশয় করা রয়েছে, গাছ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এই বিশাল যে শিবলিঙ্গের আকৃতি, তার নিচে এইখান দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। খুব সুন্দর মন্দির। আমরা দর্শন করে বেরোলাম। 12:30 থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে। আমরা এসে পৌঁছেছিলাম 1:20-তে। 10 মিনিট লাইনে দাঁড়ালাম, তারপরে ভেতরে দেবাদিদেব মহাদেব, তাকে দর্শন করলাম। অসাধারণ, ভেতরটা অনেক বড় জায়গা। আর আমরা দাঁড়িয়েছি যখন, এখন প্রচুর ভিড়ও হয়ে গেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুত্র নদের সামনে। এখন আমরা ব্রহ্মপুত্র নদ পার করছি, এরপরে আমরা পৌঁছাবো তেজপুর। এই যে দেখুন, প্রচুর চড়া পড়ে গেছে। আবার বর্ষাকালে এরই ভয়ঙ্কর রূপ হয়। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র নদীবিধৌত পলিগঠিত সমভূমিতে আমাদের এই ভারতবর্ষ, এবং গঙ্গা ও যমুনা তো দেখেছি, এই ব্রহ্মপুত্র দেখলাম। আর এই ব্রহ্মপুত্র নদ কিন্তু একটি তার উল্লেখযোগ্য বিষয় আছে, সেটা হচ্ছে এটি 4টি নামে পরিচিত, মানে 4টি দেশের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হচ্ছে। একটা হচ্ছে তিব্বতের মানস সরোবরের রাক্ষসতাল হ্রদ থেকে এই ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করছে, তখন তার নাম হচ্ছে সাংপো। এরপরে সেটি এসে এই অরুণাচল প্রদেশের উত্তর পূর্ব অংশে নামচাবাওয়া বলে জায়গায় আছে, সেইখান থেকে এ পুরোপুরি 90 ডিগ্রি বেন্ট হয়ে সেটা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, এবং যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, এই ব্রহ্মপুত্রের নাম হচ্ছে অরুণাচল প্রদেশে দিবং। এই ব্রহ্মপুত্র যখন আসামে, তারপরে দিবং যখন আসামে প্রবেশ করছে, তখন সেখানে তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র।
আর এই নদী যখন আবার বাংলাদেশে গিয়ে ঢুকছে তখন তার নাম হচ্ছে যমুনা। একটি নদী 4টি নামে পরিচিত, বিভিন্ন দেশে তার বিভিন্ন রকম নাম। আর অনেকেই বলেন, আমাকে বলেছেন এর আগে যখন আমি মধুপুরের ব্লগে সেই সময় অজয় নদ বলে, মানে অজয় নদকে আমি অজয় নদী বলেছিলাম, বহু মানুষ কমেন্ট করেছিলেন যে দাদা ওটা অজয় নদী নয়, অজয় নদ হবে। একদম সঠিক কমেন্টই করেছিলেন, সত্যিই তাই হবে। সেই হিসাবে ব্রহ্মপুত্র নদ, দামোদর নদ, সিন্ধু নদ। কিন্তু কথা হচ্ছে এই নদ আর নদীর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কী? ঠিক অ্যাকচুয়ালি নামের পরিপ্রেক্ষিতেই, নামটি যদি পুংলিঙ্গ ভিত্তিক হয় তাহলে নদীর নামের সাথে নদ বসে, আর যদি স্ত্রীলিঙ্গ ভিত্তিক হয় তাহলে সেটি নদী হয়। যেমন গঙ্গা নদী, কিন্তু সিন্ধু নদ, ব্রহ্মপুত্র নদ, অজয় নদ, এই হিসাবেই নামের পার্থক্য, আর কোনোই কারণ নেই। কাজেই আপনি নদকে কোনো কোনো সময় যদি নদীও বলে ফেলেন, সামান্য কিছু মানে কানে লাগে, এছাড়া কিন্তু একেবারে তার চরিত্র পাল্টে গেল তা হয় না। এই যে দেখছেন ফ্লাইওভারটি চলে যাচ্ছে, এই ফ্লাইওভারটি যাচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের দিকে, আর আমরা ঢুকে যাচ্ছি বাঁদিকের রাস্তা দিয়ে, আমরা যাব তেজপুর। আমরা পৌঁছে গেলাম তেজপুর। তেজপুরের থেকে একটু এগিয়ে আমরা এখানে আরেকবার চা খেতে দাঁড়ালাম, আর তার সাথে এখানে নিয়েছে এই যে আলুর বড়া, গরম, বেশ গরম আছে। আসলে এইগুলোই খেয়ে আমরা মোটামুটি এই সময়টাতে কাটাই, মানে বাইরে তো আমরা খুব একটা হেভি ফুড নিই না, আর একেবারে আমরা ভালুকপংয়ে পৌঁছে তারপরে রাতের খাবার খাবো। কিন্তু আপনারা যদি লাঞ্চ করতে চান, তেজপুরের আগে কিন্তু খুব ভালো লাঞ্চের দোকান আছে, এবং তেজপুরেও রয়েছে, কাজেই অসুবিধা হওয়ার কথা নয়। এইদিকে ইটানগর চলে গেছে, তাই তো? রাস্তায় যেতে যেতে এখানে দেখি বিহু নাচের একটা কর্মশালা হচ্ছে এইখানের একটি স্কুলের মাঠে। দারুণ লাগলো, এটা একটা মানে উপরি পাওনা, সত্যি তাই। মানে এরকম এইরকম ভাবে দেখতে পাবো কোনোদিন ভাবতেও পারিনি। একেবারে বাচ্চা বাচ্চা মেয়েরা, তারা একেবারে মেখলা পরে সুন্দর সেজে গুজে বিহু নাচছে। আমরা অনুমতি নিয়ে তারপর ছবি তুললাম, আপনারাও দেখুন। দারুণ সুন্দর বিহু নাচ দেখলাম আমরা, আর ওখানে কিছুক্ষণ নাচ দেখে নিয়ে এখন আবার আমরা রওনা দিয়েছি এখান থেকে ভালুকপং, এখনও 28 কিলোমিটার। আর এখন আমরা যাচ্ছি চেংলিবাড়ি রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে, আর কিছুটা এগিয়েই পড়বে নামেরি রিজার্ভ ফরেস্ট এবং নামেরি লেক। এই জায়গাগুলি কিন্তু আপনারা এই ভালুকপং যাওয়ার পথেই পড়বে, জায়গাগুলি সব দেখতে দেখতে যাবেন। এই যে সামনে নামেরি টাইগার রিজার্ভের গেট।
ন্যাশনাল পার্ক কিন্তু বেশ ঘন জঙ্গল, কিন্তু টেং বলছে যে এখানে বান্দর ছাড়া কিছু দেখা যায় না। আমরা বললাম যে আমাদের কিছু না দেখেও জঙ্গলে ঘোরার অভ্যেস রয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি নামেরি ন্যাশনাল পার্কে। দারুণ সুন্দর জায়গাটা, অসাধারণ। এটা নামেরি লেক নামেও পরিচিত। নামেরি লেক নামেও এই জায়গাটা পরিচিত। আমরা এসে পৌঁছে গেলাম ভালুকপং। এইখানেই আসাম এবং অরুণাচল প্রদেশের সীমান্ত। এইখানে একটি বেশ বড় মার্কেট রয়েছে, এখান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিস কেনাকাটাও করতে পারেন। আর এরপরেই আমরা অরুণাচল প্রদেশে প্রবেশ করব। এই ভালুকপংয়ে আপনাকে ইনার লাইন পারমিট সেটি শো করাতে হবে, বা ইনার লাইন পারমিট এখানে করাতে হবে। যদি আপনারা ইনার লাইন পারমিট অনলাইনে করিয়ে নিয়ে আসেন, বা আপনারা যে ট্রাভেল এজেন্সির সাথে আসবেন তাদেরকে বললে তারাও করে দেন, তাহলে সেই ইনার লাইন পারমিটের হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট বা এমনি হার্ড কপি সেটা এখানে দেখালেই চলবে। আর যদি তা না হয় তাহলে এখানে এনাদের কাউন্টার রয়েছে, সেই কাউন্টারে গিয়ে আপনি ইনার লাইন পারমিটের পারমিশন নিতে পারেন। এখানে ইনার লাইন পারমিটের জন্য আপনার ভোটার কার্ড বা আধার কার্ড লাগবে, আর তার সাথে আপনি কতদিনের জন্য অরুণাচল প্রদেশে প্রবেশ করছেন সেটি এখানে আপনাদের বলতে হবে, সেই হিসাবে ইনার লাইন পারমিট হয়। তবে একটা বিষয়, যে এখানে যদি আপনি অনলাইনে ইনার লাইন পারমিট করেন, আমি এই অনলাইনে পারমিটের যে সাইট সেটি অন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তাহলে আপনার মোটামুটি লাগে 100 থেকে 300 টাকা, এটা দিনের হিসেবে, মানে কতদিন আগে করছেন সেই হিসাবে। আর যদি আপনি আর্জেন্ট হিসেবে করেন, অর্থাৎ ধরুন আপনি আগামীকাল আসবেন, আজকে করাচ্ছেন, তাহলেও এটা সময় হিসাবে এবং সেই সময় ট্যুরিস্টের চাপ হিসাবে এটা 400 থেকে 700 টাকা পর্যন্ত এই ইনার লাইন পারমিটের রেট এটা ওঠানামা করে। আমি যেমন আমার ইনার লাইন পারমিটের কপি এখানে শো করালাম ওনাকে। कहाँ से गाड़ी? ठीक है ना, कोलकाता से। जाना ठीक है, कहाँ? हाँ अभी तो भालुकपंग जाएंगे, उसके बाद तवांग तक। ठीक है, थैंक यू। হ্যাঁ? আমি প্রচুর দেখি ওই ও আচ্ছা আচ্ছা, বুবু ম্যাডাম আর আপনি তাই তো? হ্যাঁ হ্যাঁ, অরুণাচল প্রদেশ বেড়াতে এসছেন। হ্যাঁ, আমার নাম শান্তনু চ্যাটার্জি। শান্তনু চ্যাটার্জি। এই যে এইখানে আমরা অরুণাচল প্রদেশে প্রবেশ করছি, আর আমাদের পরিবারের অন্যতম সদস্য শান্তনুদা, ওনার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে দেখা হয়। প্রত্যেকটা ভিডিও দেখি। আজকেই ঢুকছেন নাকি এখন আজই বেরিয়ে ঢুকছি, যাচ্ছেন? এখন ঢুকবো। তাহলে চলুন আমার সাথে একই আমি সাথে। শান্তি ভ্যালি থাকবো আজকে। আচ্ছা আচ্ছা, আমি তো ভালুকপংয়ে থাকবো, তারপরে আগামীকাল এখান থেকে যাব। খুব ভালো লাগলো। তাওয়াং কোথায় থাকেন পরে- আপনি? আমি শ্রীরামপুর। শ্রীরামপুরে? ও আচ্ছা আচ্ছা, আমি তো ইছাপুরে থাকি। ইচ্ছা করে, হ্যাঁ জানি, হ্যাঁ। দেখি প্রত্যেকটা ভিডিও ভালো লাগে। ওয়েলকাম টু ল্যান্ড অফ রাইজিং সান। কিন্তু ল্যান্ড অফ রাইজিং সানে আমরা ঢুকছি সানসেটের সময়। তা যাই হোক, আমাদের পারমিট এখানে চেক করে দিলেন এবং কোনো প্রবলেম হলো না। এখানে প্রবলেম হওয়ার কথাও নয়, ভেরি ইজি প্রসিডিওর। এখন আমরা অরুণাচল প্রদেশে প্রবেশ করলাম, আর এখানে এই যে এনাদের সাথে দেখা হলো, ওনারা বেশ অনেকজন মিলে একটি টিম এসেছেন একটি ট্রাভেলার নিয়ে, এবং ওখানে প্রায় প্রত্যেকেই আমাদের ভিডিও দেখেন। এইটা সত্যি আমাদের কাছে মানে একটা পরম প্রাপ্তি,
যে এই যে কোথাও বেড়াতে গিয়ে আপনাদের সাথে দেখা হয়, এইটার সত্যিই একটা আলাদা আনন্দ আছে। এটা মানে আমরা আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না। যখন এসে বলেন যে আপনার ভিডিও দেখি, তখন সত্যিই ভেতর থেকে খুব ভালো লাগে। আর আমরা এসে পৌঁছে গেলাম ভালুকপংয়ে। আজকে আমরা যেখানে থাকবো মন্ডলগাং, এই মন্ডলগাং হোমস্টেতে। আমরা ভালুকপংয়ে এসে তো পৌঁছালাম, কিন্তু ভালুকপংয়ের এই হোটেল এবং তার পারিপার্শ্বিক দৃশ্য আর ভালুকপংয়ে কী কী দেখার আছে সেগুলো সম্পর্কিত বিস্তারিত বিবরণ নিয়ে আসবো কিন্তু এর পরের ব্লগে। আজকে আমরা এসে পৌঁছালাম সরাসরি কলকাতা থেকে অরুণাচল। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।